প্রিন্স ভাই, আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বাম দলগুলো এখন পরে অনেকটাই একটা ছাতার নিচে আসার চেষ্টা করছে। যারা আছে 14 দলের শরিক যারা, তারা বাদ দিয়ে যে সমস্ত বাম দল আছে, তারা অনেকেই একত্রিত হওয়ার চেষ্টা করছে। আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, সেখানে শোক বইতে স্বাক্ষর করেছেন, পাশাপাশি একটি বৈঠকও করেছেন, সেখান থেকে বেশ কিছু বার্তাও দেওয়া হয়েছে। বাম যে দলগুলো, তারা কি যদি শেষ পর্যন্ত দুইটা ভাগে যায়, একটা জামাতপন্থী একটা বিএনপি জোট, সেক্ষেত্রে বাম কি বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনা আছে? না, ধন্যবাদ আপনাকে। আমি খুব স্পষ্ট করেই পুরনো কথা নতুন করে বলি। একটু খেয়াল রাখবেন যে নির্বাচন তো আমাদের জন্য একটা অনিবার্য, এবং এইবারের এই কথাটা একটু রিপিটেশন হলেও বলে রাখি যে দীর্ঘদিন পুরো নির্বাচনটাই আমাদের মধ্যে ছিল না, নির্বাচন ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গিয়েছিল। সুতরাং এইবারও আমরা পুরোটা নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করে নির্বাচনে যেতে পারছি না, কিন্তু যতটুকু সম্ভব একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে হাঁটছি। এবং আগামী 12ই ফেব্রুয়ারি কোনো ব্যত্যয়, কোনো প্রশ্ন বাদ দিয়েই যথাসময় নির্বাচন অনুষ্ঠানটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই মুহূর্তের প্রধান কাজ। এখন ন্যাচারাল নির্বাচন মানে তো একটা সাধারণভাবে হয় যে কোনোভাবে জিতে আসা, এটা তো একটা সাধারণ চল। কিন্তু খেয়াল করবেন, এখানে কোনো ব্যক্তি থাকে, গোষ্ঠী থাকে, দল থাকে, দলটা থাকবে খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের বামপন্থীরা আমরা যে বিবেচনাটা প্রথম করি যে আমরা যে নির্বাচনে জিততে চাই কেন, তার একটা হচ্ছে দেশ যাতে আমরা যেভাবে বিবেচনা করি, ভালোভাবে শব্দটা সবাই বলে, আমাকেও তাই বলতে হচ্ছে, পরিচালনা করা, মানুষের সমস্যার সমাধানের দিক নির্দেশ করা, এটা করা, এবং মানুষের চিন্তা চেতনাকে আরও উন্নততর করে নিয়ে আসা। যার জন্য আমাদের দীর্ঘদিনের বক্তব্য হচ্ছে পুরো ব্যবস্থা বদল ছাড়া এটা হবে না। তাহলে এইবারের এইটাকে ধরে এইবার যদি আপনি বলেন, বাংলাদেশে অনেকদিন ধরে রাজনীতি, একসময় আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা বলয় ছিল, বিএনপিকে কেন্দ্র করে। এখন আওয়ামী লীগ ওই বলয়টা নাই, বিএনপি সহ অন্য বলয় তৈরি হয়েছে। তা সেই জায়গায় আমাদের তো বেসিক পার্থক্য থেকেই যাচ্ছে এইখানে। সুতরাং কোনো বলয়ের সাথে যাওয়ার কোনো সুযোগই আমাদের সামনে, নিজেরা বলয় তৈরি করবেন ন্যাচারাল। তাহলে সেই বলয়ের ক্ষেত্রে আমরা কি করেছি, সেটাই আমার কথা। আমরা এটা একটু অনেকে জানে না বলে খালি আমি টেনে নিয়ে আসছি। এইটা 1994 সাল, আমি 1994 সালের কথা বলছি, 90-এর গণঅভ্যুত্থানের 1-2 বছর পরে আমরা তখন বাম গণতান্ত্রিক ফ্রন্ট গড়ে তুলি, এবং ওই সময় থেকেই আমরা কিন্তু এই লাইনটা গ্রহণ করেছি। মানে 90-এর গণঅভ্যুত্থানের পর করেছি। তারপরে আপনি পরের নির্বাচন, আমি সময়টা বাঁচাই আর গেলাম না, এরপরে যত নির্বাচন আমরা করেছি সবটাই কিন্তু বাম গণতান্ত্রিক ফ্রন্ট, কখনো জোট, কখনো 11 দল, মানে আওয়ামী লীগ বিএনপি বলয়ের বাইরে ওইটা ছিল। সেই ধারাবাহিকতা এবারে এসে আমাদের যে বাম গণতান্ত্রিক জোট, সেটাকে আমরা এক্সপান্ড করার প্রচেষ্টা নিচ্ছি। সাম্প্রতিক সময় আমরা একটা কনভেনশন করি, সেই কনভেনশনের মধ্য দিয়ে বাংলাদেশ জাসদ, যারা এই কি বলে যে স্বৈরাচার কর্তৃত্ববাদ বিরোধী আন্দোলনের মধ্যে ছিল, আমরা একসাথে যোগবদ্ধারায় করেছিলাম, তারা যুক্ত হয়। এবং একই সাথে আমরা এখানে শুধু দল না, এর বাইরে ব্যক্তি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদেরকে নিয়ে যে এখন যে বলয়টা গড়ে তুলেছি, আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। এখন প্রশ্নটা হচ্ছে, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট কি নির্বাচনী জোট? এক্ষেত্রে আমাদের উত্তর পরিষ্কার, ওই সময় করেছি, আজকেও আপনাদের করে দিই। আমরা প্রধানত যখন এটা করেছি শুধু নির্বাচনী জোট হিসাবে করিনি। আগামী দিনে আমরা ইতিমধ্যে খসড়া 30 দফা বলেন, 30 পয়েন্টে বলেন, আমরা এটা খসড়া রেখেছি, আমরা একমত হয়েছি, এবং এটা আরও জনগণের বিভিন্ন জায়গায় আলোচনা করছি। আমরা নির্বাচনের সময় তো ইস্তেহারে আরও পয়েন্টগুলো নিয়ে আসবো, সেটাই হবে আমাদের প্রাথমিক প্রস্তাবনা। সেই পয়েন্টে আমরা বাংলাদেশের যে ব্যবস্থা বদলের সংগ্রামকে অগ্রসর করব, একই সাথে আমরা নির্বাচন করব। তা সেই বিবেচনায় আমরা অলরেডি মনোনয়নপত্র সেইভাবেই দাখিল করেছি। এই বাম গণতান্ত্রিক শক্তি, একটু উত্তর দিবেন, আমরা এই ধারাকেই অগ্রসর করবেন। বাম গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট যেটা আপনারা এখন গঠন করেছেন, এর পাশাপাশি আমরা আগে একটা জানি যে আপনার গণসংহতি আন্দোলন সহ গণতন্ত্র মঞ্চ একটা ছিল, যারা অনেকটা বিএনপির সঙ্গে, তারাও বামপন্থী দল, তাদের সঙ্গে তো আপনাদের তাহলে কোনো অ্যালায়েন্স হচ্ছে না? একটু আপনাকে বলি, কথাটাকে ওরা বললেই ভালো হতো, কিন্তু আপনি এই যে জোট মঞ্চের কথা বললেন, ইতিমধ্যে তো দেখবেন অলরেডি মঞ্চ তো নানা ভাগে ভাগ হয়ে গেছে, ওই অর্থে মঞ্চের কার্যক্রম বলে নাই। কিন্তু আমার জানা মতে, আমি উচ্চারণ করছি না, আপনারা এখানে ডেকেই বলেন, একটি দল ওদের মধ্যে, তারা নিজেকে এখন একটু বামপন্থী বলতে চায়, আর কেউ কিন্তু নিজেদের বামপন্থী বলেই না, বরঞ্চ মিডিয়া বা অন্যরা তাকে জোর করে বামপন্থী বানায়, এবং ওরা মাইন্ড করবে। আমাকে বলছে, প্রিন্স ভাই, আমরা আমাদের, এবং খুব ফ্রাঙ্কলি স্পিকিং, কোনো আমি কাউকে দোষারোপের জন্য না, আমি এই বাস্তবতা বুঝতে হবে। আমরা যখন বাম গণতান্ত্রিক জোট করলাম, তখন অনেকে আমাদের সাথে ছিলেন, শুনে রাখেন আজকে, দিস ইজ রিয়েলিটি, রাজনীতিতে সবই ওপেন হওয়া উচিত। অনেকে ছিলেন তারা বাম নামই বাদ দিতে চায়, তখনই, তারপরেও ছিল, আচ্ছা, হয়তো কৌশলগত কারণে ছিল, এবং আমার সাথে একই সময় বলেছে যে না ভাই, আমি বামপন্থী না।
তার যুক্তি আছে, আমার তাতে আপত্তি নেই। আমার যুক্তি, আমি বামপন্থী নিশ্চয়ই, আমি কখনোই মেনন ইনুভাইকে মোটেই বামপন্থী মনে করি না, কারণ তারা এটা পরিত্যাগ করে চলে গেছে। সুতরাং ওই লেগাসি তারা বহন করে বলে আমি বামপন্থা তো পরিত্যাগ করব না, আমার সোশ্যালিজম বামপন্থা অবশ্যই রাখবো। সুতরাং অন্য কারোর একটু তাহলে প্রসঙ্গক্রমে বলে দিই খালি 30 সেকেন্ডে, আমরা এইটাকে আর একটু ওয়াইড ফর্মে চেয়েছিলাম। আমরা অনেকের সাথে বলেছিলাম যে আসো, অন্য যে বুর্জুয়া রাজনীতির যে বলয়গুলো আছে তার বাইরে ব্যবস্থা বদলের কর্মসূচি ভিত্তিক ঐক্য যদি করতে চাও, আরো বড় করতে চাই, কিন্তু অন্যরা আর আসে নাই, যার যার জায়গায় চলে গেছে। আমরা একটু শান্ত ভাই আপনার কাছে এই জোট কেন্দ্রিক প্রশ্নে যাই, তারপরে অন্য প্রশ্নে যাব। সেটা হচ্ছে যে বিএনপির যারা বিদ্রোহী প্রার্থী বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র প্রত্যাহার করেনি, তাদেরকে দেখলাম যে দল থেকে বহিষ্কার করেছে, এবং তারা যেন নির্বাচন না করে সেই অনুরোধও করেছে, কাজ হয়নি, বহিষ্কার করেছে। এখন তারা দলের বাইরে, কিন্তু নির্বাচন সবাই করছে। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দেখা যায় যে দলগুলো তাদেরকে বাদ দেয়, পরে আবার যখন যারা বিজয়ী হয় তাদেরকে আবার নিয়ে নেয়। আপনার কাছে কি মনে হয় সেই সংস্কৃতি থেকে কি বের হতে পারবে? কেননা অনেকেই যারা বিএনপির সঙ্গে শরিক দল আছে তারা এই আতঙ্ক বা আশঙ্কায়ও আছে। আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে আলোচনায় তুষার এবং প্রিন্স ভাই আছেন, এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আপনার স্পেসিফিক প্রশ্নে আসার আগে আমি আপনার হেডলাইন নিয়ে একটু কথা বলতে চাই। যে আপনি এনসিপি এবং জামায়াতের এটা জোট না সমঝোতা, এটা নিয়ে আপনার উদ্বেগ লক্ষ্য করা গেছে, এবং তার উত্তরও তুষার দিল যে কোনোভাবে ওরা মানতে রাজি না যে এটা জোট, এটা সমঝোতা। কিন্তু আমি আসলে আমার স্বল্প বুদ্ধিতে বুঝতে পারি না যে জোট হলে আর কি কি উপাদান যোগ হতে পারত এতে। মানে এটা জোট হলেই বা অসুবিধা কি? বাংলাদেশে জামায়াত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে একসময় আন্দোলনের প্রশ্নে জোট করেছিল, যদিও নির্বাচনী জোট পরে সেটা হয় নাই, যেটাকে রওনক জাহান তার পলিটিক্যাল পার্টিজ অফ বাংলাদেশে বলছেন টেকনিক্যাল অ্যালায়েন্স বা কৌশলগত জোট হয়েছিল তাদের, যেটা বিএনপির সঙ্গে বা 4 দলীয় জোট বা পরে 18 দলীয় জোট, এটা প্রকাশ্য জোট হয়েছিল এবং নির্বাচনী জোটও ছিল। বিএনপি জামায়াত ইসলামকে স্বাধীনতা বিরোধী এটা বলে এবং এটা মনে করেও তাদের সঙ্গে কৌশলগত কারণে নির্বাচনী জোট করেছে। জোট করে কোনোদিন বলে নাই যে না ওরা মুক্তিযুদ্ধে বিরোধিতা করে নাই বা ওরা মুক্তিযুদ্ধের সময় ভুল ভূমিকা রেখেছে, সেটা কখনো বলে নাই, এখনও বলে না। কিন্তু জোটে ওইটা জেনে বুঝেই তারা জোটে নিয়েছে, এবং জোটে নেওয়া নিয়ে বিএনপি কোনো শেকি ছিল না। এনসিপি সম্ভবত তরুণদের দল, মেইনলি এখনও নতুন, একটু লাজুক লাজুক ভাবটা রয়ে গেছে, শর্মিন্দা ভাবটা কাটাতে পারে নাই, যে কারণে জামায়াতের সব লিগেসি তারা কাঁধে নিতে চায় না বলে, এক হতে চায় না বলে তারা একটু শর্মিন্দা ভাব থেকে এখন বলছে না এটা জোট না সমঝোতা। আপনি বলেন যে নির্বাচনী জোট হলে জোটে কি কি উপাদান এর থেকে বাড়তি থাকে, এরা যেখানে এদের দর কষাকষি করতে হচ্ছে আসনের জন্য, এবং যেখানে আসনে এনসিপি সিট পাবে, যে কটা দিবে সে কটা জামায়াত ইসলাম প্রার্থী দিবে না, এবং ওইখানে জামায়াতের নেতারা কর্মীরা এনসিপির জন্য প্রত্যক্ষভাবে নির্বাচনী প্রচারণায় থাকবে। শুধুই সমঝোতা হলে যে হ্যাঁ আমরা এখানে প্রার্থী দিচ্ছি না, তোমরা তোমাদের মতো জিতে আসো, সেটা একটা কথা হয়। তো এখানে তো এক মঞ্চ হবে, একক প্রার্থী হবে। এবং তারা বলছে শান্ত ভাই, সেটা হচ্ছে পার্থক্যটা হচ্ছে এটা যে জোট হলে একটা সাংগঠনিক একটা ফরম্যাট থাকে, যেমন মেম্বার সেক্রেটারি, কনভেনর, এরকম একটা কনভেনিং এর মতো থাকে, এটা একটা বলছে। আর একটা হচ্ছে যে একটা ইশতেহার থাকে একক, যেটা তারা হয়তো দিবে না আলাদা আলাদা। না না, জোটের ইশতেহার তো বিএনপি যখন জোট করে নির্বাচন করেছে, জোটের ইশতেহার তো না, দলীয় ইশতেহার ছিল। জোটের একটা ইশতেহার মনে হয় জোটের থাকুক, দলীয় ইশতেহারও থাকে, কারণ জোটের দলগুলো একে অপরের সঙ্গে মিলে না। ধরেন ওরা ইশতেহার না করলো, ওরা সাংগঠনিকভাবে জোটের আহ্বায়ককে সেটা না করলো। শুনছি যে এই জোটের নাকি মুখপত্র হবে নাহিদ ইসলাম, সেটা হচ্ছে কিনা জানি না, যে জোটের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে ব্রিফ করা সব কিছু নাহিদ করবে, তো সেটা হলো তো সেই জোটের পক্ষ থেকে হলো। আপনি বলেন যে একটা জায়গায় যেখানে এনসিপি প্রার্থী হবে সেখানে জামায়াত ইসলামের নেতাকর্মীরা এনসিপির পক্ষে নির্বাচনী প্রচারণা মঞ্চ কাজে সব জায়গায় তারা একাত্মতা হয়ে ওইভাবে করবে কিনা। যেই আসনগুলোতে জামায়াতের প্রার্থী হবে, জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতি এনসিপির অনেকেই পছন্দ করে না, তুষার ব্যক্তিগতভাবে পছন্দ করে না, আমি ওকে অনেক দিন থেকে যতটুকু বুঝি, তাদের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানকে উন করে না, তাহলে সেইখানে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান এবং ধর্মভিত্তিক রাজনীতির বয়ান নিয়ে তারা যখন ওইখানে নির্বাচন করবে, সেইখানে এনসিপির নেতাকর্মীরা
ওই তাদের সঙ্গে এক মঞ্চে ভোট চাইতে বা প্রচারণায় যাবে কিনা সেই প্রশ্নটা। এইবার সংক্ষেপে আপনার আমরা প্রশ্নটা আসি। এই প্রশ্নটার উত্তর আমরা বিরতির